সুপ্রভাত। আমি অনৃতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সকালবেলা এদিকে চলে এসেছি স্কুলের আর অফিসে টিফিন রেডি করতে। এখানে ধরো প্রায় 3টের মতো ডিম নিয়েছিলাম, ভালো করে ফেটিয়ে এর সাথে একটু দুধ মিশিয়ে নিলাম। এবারে ভালো করে কিছুক্ষণ ঘেটে নিয়েছি, আর তারপরে মনে হলো যে না, ডিম মনে হচ্ছে কম হবে, সেজন্য আবার আরেকটা ওর মধ্যে ডিম দিয়ে দিলাম। আর এবারে এতে দিয়ে দিয়েছি ময়দা, মানে যে পরিমাণ ধরো দরকার হবে আমাদের সেই বুঝে মাপটা নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি একটু আদা কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর কি বানাবো আজকে? আজকে বানাবো হচ্ছে মোগলাই। তবে হ্যাঁ, এটা কিন্তু কোনো দোকানের স্টাইলের মোগলাই না, এটা বলতে পারো একদম ঘরোয়া স্টাইলে, যেটা স্কুল বা অফিসে খুব সহজেই আমরা টিফিন হিসেবে দিতে পারি সেই রকম ভাবে। আর এখানে দুটো টিফিন বক্সে একদম অল্প করে সস দিয়ে দিলাম, যাতে ওরা এটা দিয়েই মোগলাইটা খেতে পারে। আর এখানে এখন একটু ক্যাপসিকামও দিয়ে দিলাম, একদম ছোট ছোট করে কেটেছি, সেজন্যে একদম সবার শেষে দিলাম। আর এতে এখন অ্যাড করেছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গন্ধটা খুব ভালো লাগে। আর এবারে একটু সাদা তেল দিয়ে একদম গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে ভাজবো, তাহলেই রেডি হয়ে যাবে আমার চটজলদি মোগলাই। তবে এটা গরম গরম খেতে সত্যি খুব ভালো লাগে, আর হয়েও যায় তাড়াতাড়ি, বেশি ঝামেলা নেই। মানে স্কুল বা অফিসে যে কি টিফিন দেব রোজ, এটা একটা বড় চিন্তা আমার কাছে। তো ওই জন্য ভেবে এক এক দিন এক এক রকম করার চেষ্টা করি। আর মাঝে মাঝে যেদিন আর সময় মানে কুলিয়ে উঠতে পারি না, সেদিন হয়তো একটু কেক বা বিস্কিট এই ধরনের কিছু দিয়ে দেই। আসলে তোমরা সবসময় আমাকে বলো যে আমার ব্লগ থেকে তোমরা অনেক কিছু শেখো বা শিখতে পারো। এটা আমার কাছে অনেক বড় পাওনা, যার জন্যে আমিও সবসময় চেষ্টা করি, বিশেষ করে তোমাদের কাছ থেকে এই কমেন্টগুলো পাওয়ার পর থেকে, যে আমি যেভাবে যতটা করি তোমাদের সাথে যাতে শেয়ার করি, যাতে তোমরাও কিছুটা হলেও মানে আইডিয়া পাও। মানে আমিও অনেক সময় অনেকের ব্লগ দেখে বলো কি ইউটিউবের বিভিন্ন চ্যানেল দেখে এই সমস্ত টিফিন বা স্কুলে অফিসের টিফিন বলো কি স্কুলের টিফিন, এই ধরনের এগুলো আইডিয়াটা পাই বা নেওয়ার চেষ্টা করি। সেজন্য তোমাদের সাথেও একটু সকালবেলার টিফিনটা শেয়ার করলাম। আর এদিকে হিয়া জিয়া একদমই রেডি হয়ে গিয়েছে স্কুলে যাওয়ার জন্যে। আর ওরা বেরিয়ে গেলে তারপরে আমি যাব দুপুরের রান্না করতে। আর ওরা এখন স্কুলের জন্য বেরিয়ে গেলে তারপরে আস্তে ধীরে এখন দুপুরের রান্নাটা শুরু করব। আর আজকে চলো তোমাদেরকে একটা খুব ভালো জিনিস দেখাচ্ছি। এই যে দেখো, আমার জারবেরা গাছে আজকে একসাথে 4টে জারবেরা ফুল ফুটেছে। কি যে ভালো লাগছে দেখতে। তবে হ্যাঁ, আজকে একদিনেই ফোটেনি, একদম ওপরের ফুলটা 2-3 দিন আগে ফুটেছে, যার জন্য ওটা একটু পাপড়িটা ঝরে এসেছে। আর এদিকে দেখো আমার আরেকটা চন্দ্রমল্লিকা গাছ, একদম ছোট্ট ছোট্ট ফুল হয় এই গাছটাতে। আর গাছ ভর্তি কুঁড়ি। এত ভালো লাগছে ফুলগুলো দেখতে, একদম সাদা আর মাঝে হচ্ছে একটু হলদে। খুব সুন্দর লাগছে দেখতে ফুলগুলো। আর এটাই আজকে তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম। তো চলো এখন আস্তে ধীরে ঘরের ভেতরে যাই, আর তারপরে তো সারা দিনের কাজকর্ম থাকবেই। আর হ্যাঁ, তোমরা মাঝে মাঝেই আমাকে কমেন্টে বলো যে আমার ব্লগ দেখে তোমরা অনেক কিছু শিখতে পারছো। এটা আমার কাছে সত্যি অনেক বড় পাওনা। আর সত্যি বলতে কি, আমিও এখন ভাবি যে হ্যাঁ, আমার বিয়ের এত বছর পরে আমি হয়তো এখন কিছুটা হলেও একজন হাউসওয়াইফ হিসেবে নিজেকে কিছু নাম্বার দিতে পারি। তবে সত্যি কথা বলতে কি, যখন পেছনের দিকে ঘুরে তাকাই না, আমার মনে হয় এই যে একজন হাউসওয়াইফ হয়ে ওঠার রাস্তাটা কিন্তু খুব একটা সহজ ছিল না। আমার কাছে তো বেশ কঠিন। মানে আজও মনে পড়ে সেই বিয়ে হয়ে এসে প্রথম যখন এ বাড়িতে পা দিলাম, তখন মনে হচ্ছিল যে একদম পুরোপুরি একটা নতুন জীবন শুরু হলো। আমার পুরো দুনিয়াটাই পাল্টে গেল। কারণ এতদিন মা বাবার কাছে যখন ছিলাম, তখন আমার সারাটা দিন এমনভাবে কাটতো যে মনে হতো যে মা বলে ডাকছি, যা চাইছি সেটাই হাতের কাছে পেয়ে যাচ্ছি, আমাকে কোনো কিছুর জন্য চিন্তা ভাবনা কোনোটাই করতে হচ্ছে না। আর সারা দিনের মধ্যে আমার কি
মানে ভাবনা চিন্তা ছিল, সেটা ছিল হচ্ছে একটু মাথায় কি লাগাবো, চুলে কি লাগাবো, কি একটু মুখে কোন প্যাক লাগাবো, বা কোনটা দিয়ে কি করব, এটুকুই। আর বাকি সমস্ত কিছুর জন্য মা বাবা আছে। তো সেখান থেকেই যখন হঠাৎ করেই এই বাড়িতে চলে আসলাম, মনে হলো জীবনটা পুরোপুরি পাল্টে গেছে। প্রথম দিন থেকেই মনের মধ্যে প্রচণ্ড একটা ভয় ছিল, কিভাবে চলবো, কি করব। চারিপাশে যাদেরকেই দেখছি মনে হচ্ছে অচেনা সব লোকজন। মনে হচ্ছে যেন প্রত্যেকটা মুহূর্তে এখন আমার নিজেকে আগে প্রমাণ করতে হবে। সেই যে স্কুল লাইফে যখন এক এক দিন হয়তো স্কুলে যেতাম, হঠাৎ করে টিচাররা বলতো যে আজকে সারপ্রাইজ টেস্ট নেওয়া হবে, ঠিক সেরকম। তবু আমার কাছে মনে হয় সেই সারপ্রাইজ টেস্টটার থেকেও এটা বেশি ভয়ের, কারণ তখন একটা সিলেবাস থাকতো স্কুলে। আর এই যে আমাদের একটা সাংসারিক লাইফ, এখানে কোনো সিলেবাস ছিল না। প্রথম যখন এসেছি মনে হতো যেন আমাকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত পরীক্ষা দিতে হবে, আর তার কোনো সিলেবাস নেই। কোথা থেকে যে কোন প্রশ্ন আসবে আমি নিজেও জানি না। সত্যি বলছি, আমার সেই প্রথম বিয়ে হয়ে আসার পরের অভিজ্ঞতাটা কিন্তু এরকমই ছিল। মনের মধ্যে প্রচণ্ড দুরু দুরু একটা ভয়, না জানি কি করব, কি ভুল করে ফেলবো, বা কে কি ভাববে, এই এক বড় চিন্তা। তো যাই হোক, তখন থেকেই আস্তে আস্তে শুরু হলো আমার নতুন জীবনে পথ চলা। আর প্রত্যেকটা মুহূর্তে মনে হতো নিজে পরীক্ষা দিয়েই চলেছি, নিজে যে আমি একজন ভালো বউ বা একজন ভালো মানুষ, বা আমি কিছুটা হলেও পারি বা কিছু জানি, বা কতটা জানি কতটা পারি তার একটা পরীক্ষা চলছে। আর সব সময় মনে হতো যে এই পরীক্ষায় যেন আমি কোনো রকমভাবে পাসটা অন্তত পক্ষে করে যেতে পারি। এই এক চিন্তার মাথায় সারাটা দিন ঘুরতো। তো এইভাবেই চলতে 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 একটা সময় দেখো, যেটা সত্যি বলছি, আশেপাশের আমাদের যত লোকজন থাকুক, সব সময় যে আমাদের মধ্যে একটা মিষ্টি সম্পর্ক থাকে তা তো না। জীবনে সব কিছু মধুর হয় না, কিছু কিছু ক্ষেত্রে একটু টক ঝাল মিষ্টি তার সঙ্গে তেতোও মিশে থাকেই। আর এই তেতোটা থাকে বলেই হয়তো আমরা একটু মিষ্টির স্বাদটা আলাদা করে পাই। তো আমার জীবনও তার ব্যতিক্রম নয়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু তেতোর স্বাদ আমিও পেয়েছি, হয়তো অজান্তে এমন কিছু কথা শুনেছি, বা এমন কিছু জীবনে ঘটেছে যেটা আমি কখনো ভাবিনি। সেটা শুধু আমি না, আমার মনে হয় আমার মতন সমস্ত মেয়েরাই বিয়ের আগে ঠিক ভাবি না। বিয়ের আগে তো আমাদের চোখে অন্যরকমভাবে দুনিয়াকে দেখি, আর বিয়ের পরে দুনিয়া দেখাটা কিন্তু অন্যরকম হয়ে যায়। হয়তো তখন সবার থেকে একটু লুকিয়ে চোখের জল ফেলেছি, হয়তো বা চোখের জল মুছতে মুছতে ভেবেছি যে এরপরে আবার কি করব। তবে হ্যাঁ, কোনো কিছু সহজে কিন্তু মাকে বলতে পারিনি। মা বাবা কষ্ট পাবে সেই ভেবে নিজের মধ্যেই লুকিয়ে রেখেছি। সেই প্রথম বোধহয় তখন হয় যে মা বাবার কাছ থেকে কিছু লুকিয়ে রাখা। তার আগে পর্যন্ত ছিল জীবনটা এমন, বাইরে কারোর কাছ থেকে কোনো আঘাত দুঃখ বা কষ্ট পেলে সবার আগে এসে মা বাবাকে বলা। আস্তে আস্তে নিজের জীবনটা পাল্টাতে থাকলো, প্রত্যেকটা মুহূর্তে বুঝতে থাকলাম। তবে জানো, তার সাথে সাথে এটাও কিন্তু বুঝতে পারলাম যে হ্যাঁ, এবারে আস্তে আস্তে নিজের এই চোখের জলটা মুছে সোজা হয়ে দাঁড়াতে হবে। খুব সহজে কিন্তু এখন আর ভেঙে পড়ি না, খুব সহজে এখন আর চোখে জলও আসে না। সেদিন তোমাদেরকে বললাম না যে হাতে ফোসকা পড়ে গিয়েছে একেবারে, এই যে দেখো, তো অনেকটা না শুকিয়ে গিয়েছে। আমি করেছিলাম কি, টি ব্যাগ লাগিয়েছিলাম, তো টি ব্যাগ লাগানোতে খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে, এত দূর অবধি ফোসকাটা পড়েছিল। তো এদিকে চামড়াটা উঠে গেছে আর এটুকু বাকি আছে। তো এখানে লাগাতে কি হয়েছিল, যখনই মানে এই শাখা পলাটা তো দেখো এখানে টাইট করে আটকে যায়, অসুবিধা হয় না হাতটা নামালে, কিন্তু বালাটা এখানে টাইট হয় না, তো চলেই আসে। আর এই জায়গাটাতে এসে ঘষা খাচ্ছিল, আর কি ব্যথা, যার জন্যে সেদিন ওটা খুলে ফেলেছিলাম। এটা ছিল, তো টি ব্যাগ লাগানোতে খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে দেখলাম। এটা একটা মানে খুব সুবিধে, টি ব্যাগটা ঘরে রেখো, যদি এরকম ফোসকা পড়ে না, তো একটু দিয়ে দিলে দেখবে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখন এদিকে আস্তে আস্তে জামা কাপড়গুলো ভাঁজ করছি, আর ভাঁজ করতে করতে আবার ফিরে যাই আমার আস্তে কিভাবে হাউস ওয়াইফ একজন হয়ে উঠলাম সেই কথায়। তবে আমার মনে হয় আমি তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করছি সেটা শুধুমাত্র আমার কথা না, আমার মতন প্রত্যেকটা ঘরেরই হাউস ওয়াইফদের মনের কথা।
তবে কি জানো, ছোটবেলায় যেমন মা বাবারা আমাদের হাত ধরে হাঁটা চলা শিখিয়েছে, কিন্তু যখন সেই হাতটা ছেড়ে দিত হয়তো বা কতবার হাঁটা শেখার সময় পড়েছি, আবার উঠে দাঁড়িয়েছি, তবেই তো হাঁটতে শিখেছি। ঠিক সেরকমই আমার মনে হয় বিয়ের আগে পর্যন্ত কিন্তু মা বাবার হাত ধরেই আমরা চলি। আর তারপরেই যখন মা বাবারা সরে দাঁড়ায়, হাতটা ছেড়ে দেয়, তখন তো স্বাভাবিকভাবেই একা একা চলতে গেলে তো একটু হলেও হোঁচট খেতেই হবে। কোনো সময় হয়তো পড়ে গিয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি, হয়তো এটা আবার নতুনভাবে হাঁটতে শেখা, পথ চলা, এটারও দরকার আছে প্রত্যেকটা মুহূর্তে। আমার মনে হয় জীবনের এক একটা স্টেপে আমাদের যে ধাপগুলো আসে তারও দরকার আছে। এই ধরনের আঘাতগুলো বা কিছু কিছু পরিস্থিতি যদি না আসতো, তাহলে হয়তো আজকে আমরা এতটা শক্তিশালী হয়ে উঠতে পারতাম না। মা বাবার কাছে যতদিন ছিলাম খুব আদরে ছিলাম, নরম ছিলাম, আর এখন কিন্তু অনেকটা শক্ত হয়ে গিয়েছি বলতে পারো। অনেকটা ঝড় ঝাপটা এখন আমরা নিজেরাই আগলে দিতে পারি, আর সেটাই তো দরকার। কারণ আমরা আমাদের মাকেও দেখেছি সংসারের সমস্ত ঝড় ঝাপটা নিজেরা কেমন আগলে নিয়েছে, আমরা বুঝতেও পারিনি। তো সেই রকমভাবেই এই আশেপাশের পরিবেশ বলো কি সমস্ত কিছুই আমাদেরকেও সেইভাবে তৈরি করে নিয়েছে। তবে হ্যাঁ, এই যে বললাম প্রথম দিন এসেই যতটা ভয় পেয়েছিলাম এতগুলো অচেনা অজানা মানুষের মধ্যে পড়ে, আজকে এতগুলো বছর পরে কিন্তু এখন আর সেই ভয়টা নেই, অনেকটাই কাটিয়ে উঠেছি। আর এখন নিজেকে একজন হাউসওয়াইফ হিসেবে 100-এ 100 না দিলেও 50% তো দিতেই পারি। আর কেন বলো তো? কারণ আজকে এত বছর পরে আমার মনে হয় যে হ্যাঁ, এই সংসারটা আমার, স্বামী আমার, মেয়েরা আমার, আর এই বাড়ির মা বাবা মানে আমার শ্বশুর মশাইও আমার, আমার শাশুড়ি মাও আমার। কাজে আজকে আর কোনো কিছুই আমার কাছে অচেনা বা অজানা মনে হয় না। মনে হয় না যে আমার আশেপাশে সমস্ত একদম অপরিচিত লোকের ভিড়। আজকে সবাই খুব আপন, সবাই নিজের। আর এই যে নিজের কথাটা বললাম, এটা কখন বুঝতে পারি? যখন আমি প্রথম মা হয়েছিলাম, সেটা একটা আলাদা সময়, আরেকটা বলতে পারো আলাদা পর্যায়। তো সেই সময় আবার মনের মধ্যে ভয় ছিল একজন মা হয়ে আমি ঠিকঠাক সব কিছু করতে পারবো কি না। সেই সময়েও কিন্তু সবার প্রথমে পাশে পেয়েছিলাম আমার শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, হাজবেন্ড তো অবশ্যই থাকে। এই যে আমি সমস্ত আমার লাইফের কথাটা বলছি, সব সময় হাজবেন্ড পাশে আছে, কিন্তু শুধুমাত্র হাজবেন্ডকে পাশে নিয়েই তো আমাদের জীবন চলে না, তার সাথে আরও অনেকগুলো মানুষ আমাদের সাথে জীবনে জড়িয়ে থাকে। সেই জন্যই বললাম, যখন প্রথম মা হয়েছিলাম প্রচণ্ড ভয় পেয়েছিলাম দুটো মেয়েকে একসাথে কিভাবে বড় করব। সেই সময় কিন্তু আমার পাশে সবার প্রথমেই কিন্তু আমি আমার শাশুড়ি মাকে পেয়েছিলাম। নিজের মা বাবা তো অবশ্যই ছিল, ওনাদের কথা তো বলারই নয়। তবে ওই যে বললাম, যখন দরকার পড়ে তখন বুঝতে পারি যে হ্যাঁ, কবে যেন উনারাও আমার আপন হয়ে গিয়েছেন, আর আমি উনাদের কাছে যে এতটা আপন হয়ে গিয়েছি সেটা বুঝতে পারি যখন সকাল থেকে শুনি সবাই একবার করে আমার নাম ধরে ডাকছে আর বলছে যে আজকে কি রান্না হবে, বা কোথায় আজকে যাব, বা কোথাও গেলে কোথায় কি গিফট দেব। সমস্ত কিছুতেই কিন্তু আমার মতামতটা সবার আগে নেওয়া হয়। এইভাবে আস্তে আস্তে একজন হাউস ওয়াইফ হয়ে উঠেছি, আর তারপরে তো হয়ে উঠলাম একজন মা। আর মা হয়ে ওঠার পরেই আমার মনে হয় আমাদের প্রত্যেকের মেয়ের জীবন আরও বেশি করে পাল্টে যায়। আর এখানে দেখো, সেদিন এই পুতুলগুলো ধুয়েছিলাম, আজকে কি চকচকে লাগছে না? মনে হচ্ছে যেন হলুদ কালারটা আরও ব্রাইট হয়ে গিয়েছে। এই 3টে পুতুলই সেদিন ধুয়েছি, খুব ভালো লাগছে দেখতে। আর এরই নিচে দেখো আরও দুটো পুতুল আছে, এই পুতুল দুটোও বেশ নোংরা হয়েছে। দেখি এর মধ্যে একদিন সময় করে এগুলোও ধুয়ে দিতে হবে। সেজন্যই জানো তো, আমার মনে হয় একজন হাউসওয়াইফ কথাটা, আমি একজন হাউসওয়াইফ যখনই আমরা বলি কথাটা হয়তো খুব ছোট্ট, কিন্তু এই হাউসওয়াইফ হয়ে ওঠাটা না অতটা সহজ না। প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, শুধু আমি নই, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই এই হাউসওয়াইফ হয়ে ওঠাটা একটা বড় জার্নি। আর সেই জার্নিটার মধ্যে অনেক কিছু থাকে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার মনে হয় আমার মতন যারা হাউসওয়াইফ প্রত্যেকেই আমার সাথে একমত হবে, কারণ প্রত্যেকের জীবনে ওই যে আমি বললাম, পুরোটাই তেতো কখনো হতে পারে না, বা পুরোটাই মিষ্টি হতে পারে না। একটু তেতো, একটু মিষ্টি, আর তার সাথে একটু টক ঝাল, সেটা তো থাকবেই।
আর তোমাদের সাথে এদিকে কথা বলতে বলতে দেখো আমার ঘরের আজকে অনেক কাজ হয়ে গিয়েছে। তো এখন ঘরগুলো ঝাড় দিয়ে চলে আসলাম বারান্দা ঝাড় দিতে। আর বারান্দা ঝাড় দিতে তো বুঝতেই পারো অনেকটা সময় লেগে যায়, এই যে ফুল গাছগুলো সরিয়ে সরিয়ে দেই। আর হ্যাঁ, তোমরা না অনেককেই আমার কাছে অনেকগুলো রিকোয়েস্ট করেছো, যেমন হিয়া জিয়াদের শীতের পোশাক দেখানোর একটা রিকোয়েস্ট আছে, আমার সোয়েটার, আমার সালোয়ার কামিজ তোমরা দেখতে চেয়েছো। আমি অবশ্যই দেখাবো। তবে মাসলে কি বলো তো, সবসময় সময় করে উঠতে পারি না, তবে এগুলো আমার মাথায় আছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার ব্লগে অবশ্যই তোমাদের রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করব। আর তোমাদের মধ্যে আরও কয়েকজন আমাকে বেশ কয়েকটা টপিক দিয়ে বলেছো যে আমি যেন এগুলোর ওপরে ব্লগ করি। তো আমি নিশ্চয়ই সেগুলোর ওপরে ব্লগ করে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। আর এই যে এদিকে এখন আমি বারান্দার রেলিংগুলো একটু মুছতে আসলাম, কারণ এগুলোতে যে পরিমাণ ধুলো পড়ে যায় যে কি বলবো। এই যে দেখছো, এখন আর আমার সংসারের কোন কাজটা আমাকে করতে হবে বা আমি কি করব, এটা নিয়ে এখন আর আমাকে আর ভাবতে হয় না, কারণ এই সংসারটাই এখন আমার হয়ে গিয়েছে। আর আমিও এখন একবারে বলতে পারি হ্যাঁ, আমি একজন হাউস ওয়াইফ। আর এত বছর সংসার করতে করতে না, এখন একেবারে বলতে পারো গৃহবধূ হিসেবে আমি একদম বেশ ভালোই পটিয়সী হয়ে উঠেছি। আর কিছু বছর আগেও কিন্তু যখন মার কাছে ছিলাম, মা বলতো যে তোকে বিয়ের পরে তুই কাজ পারিস না জন্যে তোকে দেখবি শ্বশুরবাড়ির থেকে ফেরত দিয়ে যাবে। তো যাই হোক, এদিকে অনেকটা কাজ করে ফেললাম। এখন এদিকে কাজ করে তাড়াতাড়ি যাব স্নান করতে। স্নান করে এসে আবার পুজো দেওয়া, তারপরে তো ছেলে মেয়েরা চলে আসবে, আমার 2 মেয়ে, ওদেরকে খেতে দেওয়া, এগুলো তো চলতেই থাকবে। তো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর হ্যাঁ, যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো চলো, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।